অর্থাৎ আরজি করের যে শুনানি চলছে সুপ্রিম কোর্টে তার একের পর এক যে আপডেট সেটা আপনাদের জানাচ্ছি। এই যে গোটা তদন্ত প্রক্রিয়া সেটা নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্ন রয়েছে এবং কিভাবে এই তদন্ত প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে এবং তাদের ভূমিকা কি সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছে আদালত, যেখানে বেশ কিছু সময়ের হেরফেরের কথা জানাচ্ছে শীর্ষ আদালত এবং বিচারপতিরা তারা আশ্চর্য হয়ে গিয়েছেন বেশ কিছু যে ফ্যাক্ট যে সামনে এসেছে সেটা নিয়ে। আমি আবারও চলে যাব সরাসরি অঙ্কুরদার কাছে। অঙ্কুরদা, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? এবং আমরা যদি শুরু থেকে এখন অবধি দেখি সেটা একটা বিষয় বারবার উঠে আসছে, তা হচ্ছে কখন অস্বাভাবিক মৃত্যুর মামলা, এই যে বিভ্রান্তি সেটা কিন্তু থাকছে। হ্যাঁ, সময়ের একটা তো সমস্যা থেকেই যাচ্ছে ইন্দ্রাণী। তার সঙ্গে সঙ্গে যেটা এই মুহূর্তে জানাবো যে এই প্রশ্নটা করা হয়েছিল যখন বিচারপতির পক্ষ থেকে, তারপরে শেষ পর্যন্ত যে উত্তর দেওয়া হয়েছে, সিবিআই যখন জিজ্ঞাসা করা হয়েছিল, সিবিআই এর পক্ষ থেকে আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি সেটা জানিয়েছেন যে কথাটা বারংবার উঠছিল যে কেন রাত 11:30টায় এফআইআর করা 11:45 কেন এফআইআর করা হলো। সেক্ষেত্রে সিবিআইকে রাজ্য জানিয়েছিল যে তরুণী চিকিৎসকের যে বাবা তিনি এফআইআর করার ক্ষেত্রে বাধা দিয়েছিলেন, সেই কারণেই সেই এফআইআর হতে দেরি হয়, কিন্তু পোস্টমর্টেম করা হয়েছিল অস্বাভাবিক মৃত্যু বলেই, সেই কারণেই সেই এফআইআর দায়ের করতে দেরি হয় এবং সেই কারণেই এফআইআর হয়েছিল 11:45, যদিও সন্ধ্যে 6টায় হয়ে গিয়েছিল এই পোস্টমর্টেম। এবং একই সঙ্গে আজকে যখন এই মামলা শুনানি চলছে সেই সময় একজন আইনজীবী তিনি আজকে আদালতের কথার মাঝখানেই তিনি যখন কথা বলতে যান, আজকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় খুব স্পষ্টভাবে বলেন যে এই মুহূর্তে আমাদের সামনে পোস্টমর্টেম রিপোর্টটি রয়েছে, ফলে সোশ্যাল মিডিয়ায় কোন কথা ঘুরে বেড়াচ্ছে সেই বিষয়টি তাদের সামনে যেন না বলা হয়। এবং সেখানে ওই আইনজীবীর পক্ষ থেকে একথাও বলা হচ্ছিল যে তরুণীর দেহে কত গ্রাম কি পাওয়া গিয়েছে, সিমেন্ট পাওয়া গিয়েছে, এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি বলেন যে তাদের সামনে এই মুহূর্তে পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে, ফলে সেখানে কোনোভাবেই তারা সোশ্যাল মিডিয়ায় কি তথ্য ঘুরে বেড়াচ্ছে সেই তথ্যের প্রেক্ষিতে তারা বিচার করতে বসবেন না, তাদের হাতে থাকা তথ্যের ভিত্তিতেই তারা বিচার করবেন। এবং আইনজীবীদের কাছেও তাদের নির্দেশ যে সোশ্যাল মিডিয়ায় থাকা তথ্যের ভিত্তি নয়, একদম হাতে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তি তারা আদালতের সামনে পেশ করুন এবং তার ভিত্তিতেই বিচার হবে। এবং একই সঙ্গে আজকে সলিসিটর জেনারেল এটাও আদালতকে জানিয়েছেন যে ইতিমধ্যেই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী আজকে আদালতের নির্দেশে তারা নিরাপত্তার যে দায়িত্ব তারা সুনিশ্চিত করেছে আরজি কর হাসপাতালে। এবং সেই বিষয়টি তারা আজকে জানিয়েছেন যে তারা হোস্টেল এবং যে হাসপাতাল দুটি জায়গারই দায়িত্ব নিয়েছেন সিআইএসএফ এর পক্ষ থেকে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট লাঞ্চের একটা বিরতি চলছে, এই লাঞ্চের বিরতির পর আবার সেই মামলার শুনানি শুরু হবে। একেবারে অঙ্কুরদার সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে সুপ্রিম কোর্টে আরজিকর মামলা এখন অবধি যেটা চললো, যেটা আদালত জানাচ্ছে যে প্রতিবাদ চলুক কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজ্যের নোটিশ, সেই নোটিশের উল্লেখ সুপ্রিম কোর্টে, রাজ্য সিপিএম দুপক্ষই রিপোর্ট জমা দেয় এবং সেটা নিয়ে এতক্ষণ শুনানি চলে। এবার আবার আদালত শুরু হবে, যে শুনানি শুরু হবে সেটা লাঞ্চ ব্রেকের পর। এখন লাঞ্চ ব্রেকের জন্য আপাতত স্থগিত রয়েছে শুনানি, আবার লাঞ্চ ব্রেকের পর চলবে। তবে যে বিভ্রান্তি সেটা কিন্তু সামনে এসেছে, এতক্ষণে আদালতের যে শুনানি চললো সেটা কিন্তু একটা বিভ্রান্তির সামনে আসছে এবং সিবিআই কে দেওয়া পুলিশের তথ্যের সময়ের হেরফের, এই বিষয়ে সিবিআইয়ের কাছে ব্যাখ্যাও চায় সুপ্রিম কোর্ট। আরজি করের যে সহকারী সুপারের গতিবিধি সন্দেহজনক, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয়েছিল সকাল 10:30 অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয়। পুরো প্রক্রিয়ায় রাজ্যের ভূমিকায় বিস্ময় প্রকাশ করে শীর্ষ আদালত। রাজ্যের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। ময়না তদন্তের পরে পুলিশি তদন্ত শুরু হয়েছে এমনটাই বলেন প্রধান বিচারপতি। হাসপাতালে নয় হস্টেলে দরকার কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ এই যে পুরো গোটা তদন্ত প্রক্রিয়া সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন শীর্ষ আদালত।
কখন অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়, অর্থাৎ রাজ্যের তরফে জানানো হয় আরজিকর কাণ্ডে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে দুপুর 1:45 কিন্তু কেস ডায়েরিতে উল্লেখ করে বিচারপতি বলেন এখানে স্পষ্ট বলা হয়েছে রাত 11:30টাতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল। অর্থাৎ এই যে বিভ্রান্তি সেটা কাটছে না কোনোভাবেই, এবং একাধিক প্রশ্নের মধ্যে উঠে আসছে পুলিশের যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের ভূমিকা নিয়ে সন্দেহ আদালতের। বিচারপতি পারদিওয়ালা বলেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টকে তদন্তে তার ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে, এভাবে তদন্ত হলো কেন, এবং নির্দেশ দেওয়া হয়েছে হাজিরা দেওয়ার জন্য। বিচারপতি পারদিওয়ালা জানতে চান কখন ময়না তদন্ত হলো। রাজ্য জানায় যে সন্ধ্যে 6:10 থেকে 7:10-এ। পারদিওয়ালা বলেন বিচারপতি যে রাজ্যের কাছে তিনি জানতে চান অস্বাভাবিক মৃত্যু কখন দায়ের করা হয়। রাজ্য জানায় দুপুর 1:45 অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল। এছাড়া বিচারপতি বলেন যে এটা কি অস্বাভাবিক মৃত্যু, যদি হয় তবে ময়নাতদন্তে কি প্রয়োজন ছিল, এবং তিনি আরো বলেন যে এখানে দেখতে পাচ্ছি রাত 11:30টায় জেনারেল ডায়েরি হয়, তার 15 মিনিটের মাথায় এফআইআর হলো। আদালতের কাছে সঠিকভাবে বক্তব্য রাখুন বলেন বিচারপতি। সহকারী সুপারের গতিবিধি সেটা নিয়ে কিন্তু আদালত একটা বিষয় প্রকাশ করেছে, এবং যে সন্দেহজনক সেটা কিন্তু আদালত জানাচ্ছে। আমি এই বিষয়টা আরো বিস্তারিতভাবে জেনে নেব। অঙ্কুরদা রয়েছে। অঙ্কুরদার যে সহকারী সুপার তার যে গতিবিধি সেটা অত্যন্ত সন্দেহজনক, কেন সে ধরনের একটা আচরণ করলো সেটাও কিন্তু আদালতে পর্যবেক্ষণে উঠে এসেছে। একেবারে ইন্দ্রাণী, যে বিষয়টি আজকে যে বিষয়গুলি উঠে এসেছে আজকে সুপ্রিম কোর্টের এই শুনানির সময়, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে মহিলা, তার যে ব্যবহার, সেই ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে বিষয়গুলি বলা হচ্ছে, এক, যে ঘটনার যেভাবে তদন্ত প্রক্রিয়া চলেছে সেই তদন্ত প্রক্রিয়া যে পদ্ধতি অনুসরণ করেছে সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। বিচারপতি জে বি পারদিওয়ালা খুব স্পষ্টভাবে বলেছেন 30 বছরের অভিজ্ঞতায় তিনি এমন দেখেননি। একই সঙ্গে এই অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল তার যে ভূমিকা, সেই ভূমিকা অত্যন্ত সন্দেহজনক বলেই মনে করা হচ্ছে বিচারপতিদের পক্ষ থেকে। বিচারপতিরা বলছেন যে তার গতিবিধি একেবারেই স্বাভাবিক নয়, এবং সেই বিষয়টি আরও বেশি স্বচ্ছ হওয়া উচিত ছিল বলেই মনে করছেন তারা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে সময়, যে সকাল 10:10 মরদেহ একটি দেহ প্রথম আবিষ্কার হলো, আর রাত 11:15টার সময় এই যে তার এফআইআর দায়ের হলো, এক্ষেত্রে অবশ্যই একটি যুক্তি রয়েছে। রাজ্যের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল সিবিআইকে, যখন সমস্ত তথ্য হস্তান্তর করা হয় সিবিআই এর কাছে, তখন সিবিআইকে জানানো হয়েছিল, আজকে সেই তথ্যই সিবিআই আদালতের সামনেও রেখেছে। সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আদালতকে জানিয়েছেন যে এই প্রশ্ন যখন সিবিআই এর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল কেন এই সময়ের ব্যবধান, সেক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল যে মৃতার বাবা, নিহত তরুণী চিকিৎসকের বাবা, তিনি এফআইআর করার ক্ষেত্রে বাধা দিয়েছিলেন, সেই কারণেই এফআইআর দায়ের করা সম্ভব হয়নি। সেই কারণেই এফআইআর দায়ের করা হয় রাত 11:45-এ, যদিও তার আগেই পোস্টমর্টেম সন্ধে 6টায় শুরু হয়ে 7:10 পর্যন্ত চলে, এবং সেই সম্পূর্ণ যে পোস্টমর্টেম প্রক্রিয়া তা ভিডিওগ্রাফ করা হয়েছিল। সেই ভিডিওগ্রাফের পুরো রেকর্ডও সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে বলেই জানানো হয় রাজ্যের পক্ষ থেকে। যদিও আজকে ঘটনার 5 দিন পরে তদন্ত শুরু করে সিবিআই আজকে যে তথ্য, আজকে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে আদালতে, সেখানে কেন্দ্রের সলিসিটর জেনারেল অভিযোগ ছিল যে এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল, যে তদন্ত করছিল কলকাতা পুলিশ, সেই তদন্ত প্রক্রিয়ার সমস্ত রিপোর্ট আগে থেকেই বদলে দিয়ে সিবিআই এর কাছে দেওয়া হয়েছিল। ফলে সিবিআই এর কাছে যে তথ্য এসেছে তার ভিত্তিতে সিবিআই তদন্ত করছে। এই বদলে দেওয়ার যে অভিযোগ, সেই বিষয়টি নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন আদালতের এজলাসেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তার বক্তব্য যে
ভিডিওগ্রাফি থেকে শুরু করে কোনোটাই বদলে দেওয়া হয়নি এবং এই অভিযোগের মাধ্যমে আদতে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা রাজ্যের তদন্তকারী সংস্থার ওপর একটি অকারণ অভিযোগ আনছেন এবং এই আরোপের মাধ্যমে রাজ্যের তদন্তকারী সংস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিতে চাইছে এবং এর পেছনেও কিছু অভিসন্ধি আছে বলেই মনে করছে রাজ্য। এই বক্তব্যটাই কিন্তু খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে কপিল সিবালের পক্ষ থেকে। ফলে এক্ষেত্রে বিরোধীরা যে অভিযোগটা করছিল সেই অভিযোগ যে সঠিক নয় সেটাই আরও একবার বুঝিয়ে দেওয়া হয়েছে কপিল সিবালের পক্ষ থেকে শীর্ষ আদালতের সামনে। তবে শীর্ষ আদালতের পক্ষ থেকে তাদের কতগুলো প্রশ্ন খুব নির্দিষ্ট। এক হচ্ছে গিয়ে সময়ের ব্যবধান, দুই হচ্ছে গিয়ে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল তার ভূমিকা, তিন হচ্ছে গিয়ে এই যে এতগুলো সময়ের ক্ষেত্রে যে রাজ্য সরকারের যে ভূমিকা সেই বিষয়টি। এবং একই সঙ্গে আজকে সিজিআই এর কাছে একটি অভিযোগ উঠেছিল যে পোস্টমর্টেম রিপোর্টে রয়েছে যে পরিমাণ সিমেন্ট পাওয়া গিয়েছে সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু আজকে খুব সুনির্দিষ্টভাবে সিজিআই জানিয়ে দিয়েছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছেন যে তাদের সামনে পোস্টমর্টেম রিপোর্টটি রয়েছে, কত গ্রাম কিসের ওজন সমস্তটাই তাঁরা জানেন। সোশ্যাল মিডিয়ায় পাওয়া কিছু তথ্য এনে এই যে মামলা চলছে সেই মামলার শুনানি, সেই শুনানিকে প্রভাবিত করার যাতে চেষ্টা কোনো আইনজীবী না করেন সেই বিষয়টিও নির্দিষ্ট করে দিয়েছেন তারা। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তথ্য ঘুরে বেড়াচ্ছে সেইগুলিও যাতে সামনে না আসে। অন্যদিকে হাসপাতালের যে নিরাপত্তার বন্দোবস্ত করতে বলা হয়েছিল আজকে সেই বিষয়টিও খোঁজ নেওয়া হয়। একজন আইনজীবী জানান হাসপাতালের নিরাপত্তা এখনো পর্যন্ত সুরক্ষিত হয় আন্দোলনকারী চিকিৎসকদের ক্ষেত্রে যদিও কেন্দ্রীয় সলিসিটর জেনারেল এটাও জানিয়েছেন যে ইতিমধ্যেই সিআইএসএফ দায়িত্ব নিয়েছে, নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। আন্দোলনকারীদের আইনজীবীদের পক্ষ থেকে বলা হয় হাসপাতাল নয় হস্টেলের দায়িত্বও নিতে হবে, কারণ সেখানেও বহু চিকিৎসক রয়েছেন মহিলা চিকিৎসকরাও, ফলে হস্টেলের দায়িত্বটা নিতে হবে। আজকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে একটি গুরুতর অভিযোগ করা হয়েছে শীর্ষ আদালতের কাছে। শীর্ষ আদালতের কাছে তাদের অভিযোগ এই ঘটনার তদন্ত চলাকালীন এবং এই মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করার পরে তারা ক্রমাগত হুমকি পাচ্ছেন। শীর্ষ আদালত জানতে চায় কারা হুমকি দিচ্ছে। তাদের সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তাদের অভিযোগ হচ্ছে যে রাজ্যের আপনাদের জানিয়ে রাখি যে সেখানে এদের সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে সেখানে সিআইএসএফ জওয়ান ইতিমধ্যে তারা চলে এসেছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। নিরাপত্তা বাড়ানো হলো আরজি করের, সিআইএসএফ জওয়ান তারা চলে এসেছেন এই মুহূর্তে আরজি করে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, সিআইএসএফ জওয়ান সেখানে থাকবে, সেই মতোই আরজি করে চলে এসেছে সিআইএসএফ জওয়ানরা। দেখতে পাচ্ছেন সেই ছবি যে শীর্ষ আধিকারিক যারা রয়েছেন সিআইএসএফ এর তারাও কিন্তু ঘটনা আরজি করে রয়েছেন। হাসপাতালে আরজিকর হাসপাতালে সিআইএসএফ বাহিনী ইতিমধ্যেই প্রবেশ করছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? দেখো, যে দু কোম্পানি সিআইএসএফ আসার কথা ছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে, সেই সিআইএসএফ এর বাহিনী কিন্তু ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে। এবং সকালে আমরা দেখেছিলাম যে সিআইএসএফ এর দুজন আধিকারিক এসেছিলেন, গতকালও এসেছিলেন। এই মুহূর্তে দু কোম্পানি যে ফোর্স আসার কথা নিরাপত্তার লক্ষ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, ইতিমধ্যেই তারা কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে তার সামনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। সিআইএসএফ এর যে সমস্ত বাহিনীর যে সমস্ত সদস্যরা এসেছেন, মেম্বার্সরা, সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় মেন গেট থেকে শুরু করে এন্ট্রান্স এক্সিট এবং আরজিকর মেডিকেল কলেজের প্রত্যেকটি গেটে বিভিন্ন শিফটে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে শিফট রয়েছে সেই শিফটে যেরকম তারা থাকবেন, তার পাশাপাশি প্রত্যেক নিশ্চিত নিরাপত্তার দায়িত্বে সেই দায়িত্বে কিন্তু সিআইএসএফ এর জওয়ানরা থাকবেন, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। শুধু তাই নয় যে সিআইএসএফ এর যে বাহিনী ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে, তার মধ্যে কিন্তু মহিলা সিআইএসএফ এর যে উপস্থিতি সেটাও কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। অর্থাৎ যেহেতু
এই ধরনের ঘটনা যে সমস্ত চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন তাদের মধ্যে মহিলারা রয়েছেন কোন রকম নিরাপত্তার যাতে কোনো রকম খামতি না থাকে সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে শুধুমাত্র যে সিআইএসএফ এর পুরুষ সদস্য তারা নয়, মহিলা যারা বাহিনীর যারা মেম্বার রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। ইতিমধ্যেই তারা সারিবদ্ধভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে তার সামনে কিন্তু তারা এই মুহূর্তে সারিবদ্ধভাবে তাদেরকে মোতায়েন করা হচ্ছে, তারা কোথায় থাকছেন সেই বিষয়ে জানাও। দেখো, প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি জরুরি বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি যে বিভাগ রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটি বিভাগেই তারা মোতায়েন থাকবে। শুধু তাই নয়, যে মূল যে গেট রয়েছে এবং যেগুলো এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু তাদেরকে মোতায়েন করা হবে যাতে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো যায় এবং একেবারে পরিচয়পত্র দেখিয়ে ভেতরে ঢুকতে পারেন যে সমস্ত চিকিৎসকেরা রয়েছেন, যারা পড়ুয়া চিকিৎসক রয়েছেন, রোগী এবং তার পরিবারের সদস্যরা যারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকবেন তারা প্রয়োজনীয় নথি দেখিয়ে তবেই কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকতে পারবেন। অর্থাৎ বহিরাগত অনুপ্রবেশ ঠেকাতে এই সিআইএসএফ যে যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে সেটা বলার অপেক্ষা রাখে না এবং ইতিমধ্যেই যে যত্রতত্র হাসপাতাল চত্বরে যাতে ভেতরে যাতে বাইরের কোনো লোক, অবাঞ্ছিত লোক যাতে ঢুকতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এই বাহিনীকে মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেই বাহিনী কিন্তু একেবারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক রয়েছে, বিল্ডিং রয়েছে তার সামনে কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই একেবারে নিশ্চিতভাবে তাদের যে ডেপ্লয়মেন্ট সেই ডেপ্লয়মেন্ট প্ল্যান নিয়ে তাদেরকে তুমি সঙ্গে থাকো। আপনাদের যে ছবিটা দেখাচ্ছি, সিআইএসএফ জওয়ানরা তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আরজিকরে এবং আরজিকরে মেইন গেট সহ যে সমস্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় তারা মোতায়েন করা হবে। দু কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী সেটা ইতিমধ্যেই আরজিকরে পৌঁছে গিয়েছে এবং আরজিকরে গিয়েছিলেন সিআইএসএফ এর কমান্ডার, তিনিও কিন্তু গিয়েছেন এবং যে উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন সিআইএসএফ এর পাশাপাশি সিআইএসএফ জওয়ানরা তারা পৌঁছে গিয়েছেন আরজিকরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা সেখানে আর না ঘটে, বহিরাগত কেউ ঢুকতে না পারে এবং প্রত্যেককে যারা ঢুকবেন তাদেরকে প্রত্যেক আইডি কার্ড দেখাতে হবে, সেই মতোই কিন্তু তাদের প্রবেশ দেওয়া হবে হাসপাতাল চত্বরের ভেতরে। এই মুহূর্তে সিআইএসএফ জওয়ানরা পৌঁছে গিয়েছে আরজিকরে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সারিবদ্ধভাবে তারা এসে পৌঁছেছেন দু কোম্পানি সিআইএসএফ, তাদেরকে মোতায়েন করা হবে আরজিকর চত্বর জুড়ে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে, সেই মতোই পৌঁছে গিয়েছে দু কোম্পানি সিআইএসএফ বাহিনী। রয়েছেন সিআইএসএফ এর মহিলা জওয়ানরাও যাতে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা যায়, নিরাপত্তায় আর কোনো ত্রুটি বা খামতি না থাকে সেই মতোই সিআইএসএফ মোতায়েন আরজিকরে। তারা আর কিছুক্ষণের মধ্যেই পজিশন নিয়ে নেবে কারণ সারিবদ্ধভাবে ইতিমধ্যে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন মহিলা সিআইএসএফ জওয়ানরাও থাকছে। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকরে কেন্দ্রীয় বাহিনী। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, নিরাপত্তায় কোনো ত্রুটি না থাকে সেদিকে বিশেষভাবে নজর। সত্য, আমি যাব আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন। সত্য, এই যে সিআইএসএফ এর কমান্ডার তিনিও এসেছিলেন, তিনি কিছু জানিয়েছেন, তার কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, কিছুক্ষণ আগেই সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ যখন ঢুকছেন তখন কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে গোটা ডেপ্লয়মেন্ট প্ল্যান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কি ধরনের ডেপ্লয়মেন্ট প্ল্যান থাকছে, আপনারা কিভাবে সেই বাহিনীকে মোতায়েন করছেন। তার উত্তরে তিনি জানিয়েছিলেন যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে গোটা বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে ঘটনা ঘটেছে এবং সেই লক্ষ্যেই আমরা দেখতে পেলাম তার ঠিক আধ ঘন্টারও কিছু কম সময়ের মধ্যে কিন্তু এই যে সিআইএসএফ বাহিনী সেই বাহিনী কিন্তু ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকলো এবং টোটাল ফোর্স যে রয়েছে দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেটা ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই বাহিনীকে যাতে একেবারে নির্দিষ্টভাবে জায়গা ধরে ধরে নির্দিষ্ট ম্যাপিং করে তাদেরকে যাতে ডেপ্লয়মেন্ট করা যায় সেটাই কিন্তু তারা এনশিওর করতে চাইছে, সেটা নিশ্চিত করতে চাইছেন সিআইএসএফ এর আধিকারিকেরা এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা গতকাল যেরকম এক দফায় এসে আরজিকরের যে সামগ্রিক এখানে যে পুলিশ ফাঁড়ি রয়েছে এবং যে সমস্ত কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন। গতকাল লালবাজারে গিয়ে পুলিশ
পুলিশ কর্তাদের সঙ্গে তারা এক দফা বৈঠক করেছেন। অর্থাৎ এই নিরাপত্তার বিষয়ে কিন্তু কোনো রকম ভাবে কোনো ফাঁকফোকর তারা রাখতে চাইছেন না। যে ধরনের ঘটনা ঘটেছে তাতে কিন্তু দেশে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়া যারা ছিলেন তাদের যে মূল দাবি ছিল সেই মূল দাবির মধ্যে একেবারে এক নম্বরে ছিল যে আমাদের যারা কর্তব্যরত যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন, শুধু চিকিৎসক পড়ুয়া নয়, যারা চিকিৎসক রয়েছেন তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। সেই নিরাপত্তার বিষয়টা কিন্তু সবচেয়ে জরুরি এবং সেই বিষয়টাকে কিন্তু সুপ্রিম কোর্টে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং সেই লক্ষ্যে প্রথমেই কিন্তু তারা জানিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে, সিআইএসএফ কে নিরাপত্তার দায়িত্বে রাখা হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু সিআইএসএফ আজকে সেই বাহিনী এসে প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই যে আরজিকর মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেইখানে কিন্তু সিআইএসএফ এর গোটা ফোর্স ইতিমধ্যেই যারা এসেছেন তাদেরকে কিন্তু এই ডেপ্লয়মেন্ট প্ল্যানটা বুঝিয়ে দেওয়া হবে এবং তার সমন্বয়ের কাজ করবে কিন্তু কলকাতা পুলিশ। অর্থাৎ যে বিভিন্ন জায়গা সেই আরজিকর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের পরিচিতি, সেই পরিচয় যেরকম তাদেরকে করিয়ে দেওয়া হবে। এন্ট্রি এক্সিট পয়েন্ট গুলো যেখানে বহিরাগত অনেক ক্ষেত্রে অবাঞ্ছিত লোক সরকারি হাসপাতালের ভেতরে ঢুকে আসে সেই বিষয়টা যাতে আটকানো যায়, সেই বহিরাগতদের অনুপ্রবেশ যাতে ঠেকানো যায় সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনে পরিচয়পত্র দেখে তবেই কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে রোগী, তার পরিবারের আত্মীয় স্বজন যারা ভর্তি আছেন, এমনকি চিকিৎসক পড়ুয়া যারা রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে কিন্তু সেই বিষয়টাকে দেখে তবেই কিন্তু তাদের হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হবে। সেটাই কিন্তু নিশ্চিত করতে চাইছেন সিআইএসএফ এর আধিকারিকরা এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা আগে গোটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখে গিয়েছেন, কোথায় কোথায় আরজিকর মেডিকেল কলেজে ঢোকার জায়গা, কোথা থেকে বেরোনোর জায়গা এবং বিভিন্ন বিভাগের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট গুলো যেখান থেকে বাইরের লোক ঢুকতে পারে চট করে সেই জায়গাগুলোতেই কিন্তু মূলত এই সিআইএসএফ এর যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে মোতায়েন করা হবে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। একেবারে ধন্যবাদ সত্য।